প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 18 লেখনীতে জান্নাত নুসরাত। আকাশে থোকা থোকা মেঘ জমেছে, থেকে থেকে সেই মেঘ ডেকে উঠছে একটু পর পর। বৃষ্টি আসার তোড়জোড় চলছে ভালোভাবে। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের পর্দা বাতাসের তোপে আঁকাবাঁকা হয়ে নিজ মনে দোল খাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টি নীল দিগন্তে পড়তেই ঠান্ডা আবহাওয়া এসে প্রবেশ করছে নাসির মঞ্জিলে। বিদ্যুৎ সংযোগ ছুটল তখনই। শীতল গা হিম বাতাসে এসে প্রবেশ করল থাই গ্লাস হয়ে ফরফর করে। সেই বাতাসের সাথে নাসির সাহেব শীতল দৃষ্টি এসে পড়ল নুসরাতের উপর। নুসরাত নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলে উঠল তৎক্ষণাৎ। নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে আছেন নাক ফুলিয়ে। গর্জে উঠে বললেন, সব দোষ তোমার। নুসরাত নিজেও গর্জে উঠল। রাগের বহিঃপ্রকাশ ঘটল তাৎক্ষণিক। নিজেও চিৎকার করে বলে উঠল, সব দোষ আপনার আব্বা। নাসির সাহেব নুসরাতকে শুধরে দিয়ে বললেন, না, সব দোষ তোমার। জি না আব্বা, সব দোষ আপনার। আপনি আগে দেখলেন না কেন? নাসির সাহেব নিজের মুখের ঘাম হাত দিয়ে মুছে নিলেন। নুসরাতকে বললেন, আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখতে পারোনি চোরটা আসলে কে? নুসরাত দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠল। শক্ত কণ্ঠে বলল, আপনি দেখলেন না কেন? যে চোরটা আপনার শ্রদ্ধেয় বড় ভাই। আমাকে দোষ দিচ্ছেন কেন এখন আপনি? আব্বা মেনে নিন, সব দোষ আপনার। নাসির সাহেব মানলেন না। নুসরাতকে দোষারোপ করে বলে ওঠেন, এই বললেই হলো সব দোষ তোমার? আমি তো চোর বলিনি, তুমি আগে বলেছ চোর। আব্বা, আমি চোরকে আগে দেখিনি, আপনি আগে দেখেছেন। নুসরাত, অস্বীকার করো না, তুমি কি মিথ্যাবাদী। এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, দোষ তোমার আর চাপাচ্ছ আমার ওপর। তুমি আগে দেখেছিলে। আমি তো আরো মানবতা দেখিয়ে কিছু টাকা দিতে চাইছিলাম, কিন্তু তুমি চোর বলে লাঠি নিয়ে বের হয়ে গেলে বড় ভাইকে মারতে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে বলে ওঠে, আব্বা কি মিথ্যাবাদী আপনি। নিজের নিষ্পাপ ভোলা ভালা চেহারার নাদান বাচ্চাটাকে ফাঁসিয়ে দিতে আপনার লজ্জা করলো না? এত বড় আরোপ নিয়ে কিভাবে বেঁচে থাকবো? একদম আরাম করে বেঁচে থাকবো সারা জীবন। আপনি মানতে বাধ্য আব্বা, সব আপনার কারণেই হয়েছে। নাসির সাহেব নুসরাতকে মুখ ঝামটা দিয়ে অস্বীকার করলেন তিনি এরকম কিছুই করেননি, এতে তার কোনো দোষ নেই। নুসরাত নিজেও বুকে আড়াআড়ি হাত বেঁধে মুখ ফিরিয়ে রাখল। শরীরের প্রতিটি শিরা উপশিরা সোজা করে টান টান হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে সত্য প্রমাণ করার জন্য সময় কাটলো। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হলো। আলগোছে দুজন দুজনকে পাত্তা না দিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। নুসরাত পায়ের উপর পা তুলে বসতে বসতে পকেট থেকে নিজের সাদা ফ্রেমের চশমাটা বের করলো। চোখে লাগিয়ে ভাব নিয়ে সোজাসুজি হয়ে বসে রইল। নাসির সাহেব নিজেও এরকম করলেন। মম আর আহানের আগমন ঘটল তখন দোতলা থেকে। দূর হতে বাপের অদ্ভুত কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করল দুজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে চলে গেল কিচেনের দিকে। নাজমিন বেগমের সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিসফিস করে ডেকে উঠল, মেজো আম্মু, দেখে যাও, মেজো আপু আর মেজো আব্বু সব দুজন মিলে ড্রয়িং রুমে কি এক নাটক জুড়ে দিয়েছে। নাজমিন বেগম পাত্তা দিলেন না। নিজের কাজে একান্ত ব্যস্ত হয়ে বিনা উদ্বেগে আওড়ালেন, বাপ মেয়ে যা ইচ্ছে করুক, তোরা দুজন শুধু দূরে থাক, আর কিছু করিস না, এই উপকারটা কর আমাকে। আহান নাজমিন বেগমের কাজ জড়িয়ে ধরল। মম নিজেও অন্য পাশ জুড়ে নিল নাজমিন বেগমের। দুজন সতর্কতার সহিত চোখাচোখি করে নিল। মম বলে উঠল, মেজো মামুনি, কিছু একটা গন্ডগোল আছে। নুসরাত আর মেজো মামা মিলে নির্ঘাত কোনো কিছু করেছে, নাহলে নুসরাত এইভাবে চুপ করে বসে থাকার মানুষ নয়। নাজমিন বেগম সিঙ্কে বাটির স্তূপ রাখলেন। হাত ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। তোয়ালি হাতে নিয়ে অবশিষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমের দিকে। মম আর আহানও পিছু পিছু যেতে শুরু করলো। নাজমিন বেগম স্বামীর সামনে সোফায় বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নাসির সাহেব আর নুসরাত সরু দৃষ্টিতে একসাথে এসে পড়ল নাজমিন বেগমের উপর। নাজমিন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাসির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর দিকে ঘোলাটে চোখে চেয়ে আড়ষ্ট গলায় আওড়ান, বড় ভাইকে চোর ভেবে নুসরাত লাঠি পেটা করেছে। নাজমিন বেগম মুখে চেপে ধরলেন।
মোমো আর রাহান আতঙ্কে দুজন দুজনের মুখ চাওয়াচাই করলো। ইশরাত পেছন থেকে শঙ্কিত গলায় আতকে ডেকে উঠল, নুসরাত। নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করতেই নুসরাত দুই পাশে মাথা নাড়ল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঝটপট বলল, আম্মা আব্বার সব দোষ এখন আমার উপর চাপাচ্ছেন। উনি আগে শ্রদ্ধেয় আব্বার ভাই ইশরাতের শ্বশুরকে দেখেছেন, আমাকে বলছেন ওই দেখ চোর। আরেকটা কথা, আমি আব্বার ভাই ইশরাতের শ্বশুরকে অত্যাচার করিনি, সবকিছু করেছেন আব্বা। নাসির সাহেব নুসরাতের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে বলেন, কি মিথ্যুক তুমি আম্মা, আমি কখন আগে বললাম চোর? তুমি নিজে বলেছ, আর এখন তোমার নিজের বাপের উপর সব দোষ চাপাচ্ছ। নুসরাত চশমা নাকের ডগায় তুলে নিল, হাতের তালু নাকে ডলে বলে উঠল, আব্বা আমি কিন্তু রেগে যাচ্ছি, সত্যি করে বলে দেন সব দোষ আপনার, না হলে। নাসির সাহেব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে কি? না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দেব। আব্বা সাবধান, নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি বাচ্চা শিশু, নির্দোষ। নাসির সাহেবের বিস্ময়ে চোখ কোটর থেকে বের হয়ে আসলো। নুসরাতকে কিছু বলতে নেবে সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত নাজমিন বেগম আর ইশরাতের পানে চেয়ে নাসির সাহেবের দিকে ইশারা করে বলে উঠল, বিশ্বাস হলো তো আব্বার সব দোষ? আব্বা এমনি এমনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, হা হা। শরতের মেঘলা আকাশ ঘন ঘন মেঘের আবেশে অন্ধকার। নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছাদন। মেঘেরা ডানা মেলে খেলা করছে আকাশে। বড় বড় সাদা মেঘের ভেলা গর্জন করছে কিছুক্ষণ পরপর। বিদ্যুৎ চমকানো বেড়েছে অনেক বেশি। নীল আম্বরের সাদা মেঘ বৃষ্টি হয়ে নেমে আসলো পৃথিবীতে। উতাল পাতাল বাতাসের ঢেউ এসে ছুঁয়ে গেল প্রকৃতির নৈসর্গিকতাকে। পানির সংস্পর্শে এসে এতদিনের ঝিমিয়ে পড়া পৃথিবী সতেজ হলো। সবুজ নির্মলতা এসে ছুঁয়ে গেল পৃথিবী। সাদা পর্দার দুলদুলিয়ামান নৃত্য শুরু হলো। সেদিকে মনোযোগ সহকারে চোখ রেখে হাতে কফির মগে চুমুক দিল আরশ। চোখের সাদা ফ্রেমের চশমা ভেদ করে কালো মণিগুলো অদূরে নিবিষ্ট। হাতের কাছে থাকা ফোন অনীহার সহিত হাতে তুলে নেয়। চোখের সামনে স্থির রেখে কফির মগে আবারও চুমুক দেয়। গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনের সাদা খোলা শার্টের বোতামগুলোর দিকে তাকালো। বুকের বাঁ পাশে বাঁধা ব্যান্ডেজের দিকে সূক্ষ্ম চোখ বুলিয়ে বিশালদেহী পুরুষটা আলতো হাতে জায়গাটা স্পর্শ করল সে। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির ফোয়ারা। পুরুষালী ক্লিন শেভ গালে সৃষ্টি হয় গর্তের, সেটা ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি পায়। নিজের মুলেট কাট দেওয়া চুলে হাত বুলায়। কপালে ছোট ছোট পড়ে থাকা চুলগুলো ঠেলে দেয় পেছনে। হাত সরিয়ে নিতেই তা আবারও এসে নিজ জায়গা দখল করে নেয়। আরশ নিজের কাঁধের কাছে আঁচড় কাটে। ঘাড়ের কাছে পড়ে থাকা চুলগুলো হালকা হাত বুলায়। কিছু একটা মনে করে হাসে। কানের মধ্যে এয়ারপড বিপ বিপ করে উঠতেই কানের অপর পাশে আঙুল চালায়। নিজের গম্ভীরত্ব বজায় রেখে নিরেট গলায় শুধায়, আশেপাশের অবস্থা কি ইরহাম? ইরহাম কাঁদো কাঁদো কণ্ঠে ভেসে আসে। ফিসফিস করে বলে ওঠে, ভাই আরেকবার ভেবে দেখা যায় না? জীবন মরণের প্রশ্ন, আজ তো গিলে নেবে আমায়। আরশ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। নিজের হাতে থাকা কফি মগ রেখে দেয় নাইট স্ট্যান্ডে। উঠে দাঁড়িয়ে সামনের বড় বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কোনো ভাবাভাবির প্রয়োজন নেই, মিসেস ইডিয়টকে তো একটু জ্বালানো যায়। ইরহাম বিছানায় পড়ে গড়াগড়ি খায়। এই দুই জামাই বউয়ের পাল্লায় পড়ে তার না আবার জীবন হারাতে হয়। মিনমিন করে মিনতি করে বলে ওঠে, ভাই এই বাইক ওর শখের, বাইকে আগুন দিলে আপনার খতরনাক বউ আমার পেছনে আগুন লাগিয়ে দেবে। আরশ প্রখর নিঃশ্বাস ফেলে। বিরক্ত হয় ইরহামের এত কথায়। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে কিরমিরিয়ে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম গলার কাছে কান্না আটকে বলে ওঠে, জি ভাই। আর হেঁটে বারান্দার রেলিংয়ের উপর হাত চেপে ধরে ঝুঁকে দাঁড়ায়। বাসার নিচে বিলাসবহুল ফুলের দিকে চোখ রেখে শুধায়, আমি যা বলছি তুই তা করতে পারবি কিনা আমায় বল, নাহলে আমি অন্য ব্যবস্থা করব। ইরহাম কপালে নিজের হাত দিয়ে দুটো থাপ্পড় দেয়। নিজের হতভাগা কপাল দেখে নিজেই বিরক্ত। মিনমিন করে উত্তর দিতে যাবে, তার আগেই
আরশ দাঁতে দাঁত চেপে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম নড়ে চড়ে বসে, গভীর শ্বাস টেনে নিয়ে নিজের ভেতর টেনে নেয়। অত্যন্ত দুঃখী আওয়াজে নিজের অপারগতা লুকিয়ে বলে ওঠে, জি ভাই। আরশ রাগী কণ্ঠে শুধায়, জি ভাই কি? আমি এটা শুনতে চেয়েছি। ইরহাম ইতস্তত কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইছি ভাই, বিকেলের ভেতর সব ব্যবস্থা হয়ে যাবে। আরশ কাঠখোট্টা গলায় বলে, ওই বাচাল মহিলাকে 4টার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস, না হলে। ইরহাম তাড়াহুড়া করে বলল, জানি ভাই জানি, আমি উপস্থিত হয়ে যাব ঠিক টাইমে। এইভাবে ধমক দাও কেন? আরশ কথা না বলে ইরহামের মুখের উপর ফোন রেখে দিল। ফোন ঢিল মেরে বেতের সোফার উপর রেখে প্রলুব্ধ শ্বাস ফেলে। আরশের শান্তিতে ভাটা দিতে হেলে দুলে আগমন ঘটল মাহাদির। আরশের খোলা বুকের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। শুধুমাত্র আরশকে জ্বালানোর জন্য ব্যঙ্গাত্মক হাসি হাসতে হাসতে লুটিয়ে পড়ল বেতের সোফায়। পুরুষালী ভারী ওজনের শরীর বেতের সোফায় পড়তেই শব্দ করে নিজের জায়গা থেকে সরে গেল তা। মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল। তর্জনী আঙুল তুলে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, ও আমার দায়িত্ব, বুঝেছিস? এর বেশি কিছুই না। বেশি কথা বললে একদম জানে মেরে ফেলবো তোকে। তোর দায়িত্বের কি অবস্থা? বেচারি বুঝলো না কোন হিংস্র নেকড়ের গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। ওয়াও, তোর বউয়ের সাহস আছে বলতে হবে। আরশ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে চুইংগাম বের করে তা আলগোছে মুখে ঢুকিয়ে নিল। মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করলো, কিন্তু মাহাদি আরশের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টা করতে উদ্যত হতেই আরশ শিকারী নয়নে তার দিকে নিক্ষেপ করল। মাহাদি ভয় পাওয়ার মতো করে 2 হাত সামনে এনে বলে উঠল, প্লিজ ভাই, এরকম করে তাকাস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর এই খবিশের মতো চোখের চাহনি আমার পিওর ভার্জিনিটির দফা রফা করে দেবে। নজর ঠিক কর, শালা লুচ্চা পোলা। আরশ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত আড়াআড়ি বেঁধে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস, যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোট্ট নাদান বাচ্চাটাকে চোখ দিয়েই প্রেগনেন্ট বানিয়ে ফেলবি। আরশ কথা বলল না, চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসলো পায়ের উপর পা তুলে। গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি। মাহাদি হাসতে হাসতে বলল, তোর বউয়ের দিকে তুই তাকাবি। তাকিয়েই বা কি হবে? না তাকিয়ে তো বেচারিকে চোখ দিয়ে তুই ইফটিজিং করে ফেলছিস। আরশ এবার রাগী কণ্ঠে ডেকে উঠল, মাহাদি। মাহাদি জিজি করে উঠল। আরশ কটমট করে বলে উঠল, আমার হাতে মার খেতে চাস? মাহাদি নিজের 2 হাত ঝাঁকালো, নিষ্প্রভ চোখে চেয়ে আওড়ালো, তোর মতো মহিষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আরশ কিরমির করে বলল, তাহলে মুখ বন্ধ রাখ। মাহাদি রাগ করলো, ঠোঁট টিপে একটু হাসলো। একটুক্ষণ চুপ থেকে আবার নতুন উদ্যোগে আরশকে জ্বালানোর জন্য বলে উঠল, আমি ছোট মানুষ, মুখ বন্ধ করে নেব। এই যে জিপার টানলাম মুখে, তার আগে একটা কথা বলি। আরশ কপাল কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করলো। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমি কথা বললেই তো যত সমস্যা, আর তোর বউ তো পুরো দিন বাচালের মতো প্যা প্যা করে কথা বলতে থাকে। মুখ এক মুহূর্তের জন্য বন্ধ করে না। মানুষ কথা না শুনলে জোর করে বেঁধে তাকে কথা শোনায়। যখন তোর সাথে কথা বলে তুই নিজেও উপরে উপরে ভাব নিলে ভেতরে হাঁ করে গিলিস ওর কথা। তোর বউয়ের বেলায় তাহলে এত ভিন্ন প্রন্থা কেন? আরশ নির্বিকার চিত্তে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া কুলের উপর রেখেই মটমট শব্দ করল। গম্ভীর গলায় বলল, তুই আমার বউ না। মাহাদি ব্যথিত নয়নে তাকায় আরশের দিকে। দুঃখ পাওয়ার ভান করে হাত দিয়ে ঢেকে নেয় নিজের চোখ। মিনমিন করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ও বউ। বউ গুলি করে মেরে ফেললে তাও মিষ্টি, আর আমি কিছু বললেই তা তিতা। আরশ গম্ভীর গলায় হাসল, নিজস্বতা বজায় রেখে রাশভারী গলায় আওড়ায়, তা তুই ঠিকই বলেছিস। মাহাদি তরাক করে আরশের দৃষ্টি নিক্ষেপ করে।
মাহাদি তড়াক করে আরসের চোখে দৃষ্টি নিক্ষেপ করে। তীক্ষ্ণ চোখ আরসের উপর নিচ বুলিয়ে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করলো, নুসরাত যখন তোকে গুলি করেছিল তা তোর কাছে মিষ্টি লাগছিল? মরার ভয় হয়নি? আরস দীর্ঘশ্বাস ত্যাগ করলো, উপর নিচ মাথা নাড়িয়ে মাহাদির কথায় সায় জানালো। মাহাদির শোনার মতো করে বলল, মেয়েটার সব কিছুতেই মিষ্টতা ভাব আছে। মাহাদি সুযোগের সদ্ব্যবহার করে জিজ্ঞেস করলো, সর্দির মধ্যেও? আরস অন্যমনস্ক থাকায় তা খেয়াল করলো না। ওপর নিচ মাথা নাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, হুম। মাহাদি নিজের হাসি কোনো মতে আটকে রেখে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? গুরুগম্ভীর পুরুষালী পুরো স্বরে আরসের প্রশ্নের উত্তর এলো, হুম। মাহাদি বেতের সোফা থেকে মাটিতে পড়ে গেল, চোখ গোল গোল করে চেয়ে আরসের উদ্দেশ্যে বলল, কি খাইসটা তুই? ওয়াক, বইয়ের সর্দি খেয়ে নিয়েছিস? আরস রাগ করল, নিজের জায়গায় বসে থেকে নির্লিপ্ততার সহিত স্বীকারোক্তি দিল। মাহাদের প্রশ্নে তার ভাবাবেগ হলো না। যা বলার বলুক, আরস মাহাদের বকবকানিতে কান দিল না। নিঝুম দুপুরে আবারও ব্যথা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হিলাল সাহেব। ঝিরে ঝিরে বৃষ্টি পড়া কপালের ওপরে সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে ভেজা চুল স্পর্শ করতে গেলেন, আর তখনই হাতে আরেক হাত চেপে আর্তনাদ করে উঠলেন। চোখ খিচিয়ে নিয়ে নিজের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন ভরের আশায়। কিচেন থেকে ধূপধাপ পায়ে কারোর এগিয়ে আসার শব্দে পুরুষালী শরীরটা দেওয়ালের বিরুদ্ধে টেনে নিয়ে টান টান হয়ে গেলেন। বোঝার উপায় নেই, মেরুদণ্ডের হাড়ের ব্যথায় মধ্যবয়স্ক লোকটা প্রায় ভঙ্গুর। সোজা হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিন ব্যথার অনুভূত হলো। দাঁতে দাঁত চেপে নাসির সাহেবকে মনে মনে গালি দিলেন, অসভ্য খবিশ, নিজের ভাইকে অত্যাচার করে, গাধা একটা। লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক হতে দেখে ভুরু বাঁকালেন। কেমন হলো তার গুণধর স্বামীর, যিনি সবসময় সবাইকে চিন্তার প্রধান করেন, আজ তার মুখে চিন্তা। বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট। কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নেবেন, কথা কেটে হিলাল সাহেব আদেশ দিয়ে বললেন, গরম পানি নিয়ে এসো, কোমর ব্যথা করছে। নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন। কোমরের হাড্ডি মটমট শব্দ মনে হলো। এতক্ষণে তা ভেঙে হাতে চলে আসবে হিলাল সাহেবের, কিন্তু তেমন কিছুই হলো না। তিনি ভালোই ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন বিছানায়, তবুও হাড্ডি হাতে আসলো না। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথায় ওড়না টেনে রুমে প্রবেশ করেন। গরম পানির পট এগিয়ে দেন হিলাল সাহেবের দিকে, ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য? কোথায় আমার সেই সুন্দরী সতীন? হিলাল সাহেব স্ত্রীর ব্যঙ্গাত্মক গলার কথা শুনে হাসলেন গাদুলিয়ে। হাসতে গিয়ে ঠিকভাবে গাদোলাতে পারলেন না পিঠের ব্যথায়। চোখ খিচিয়ে নিয়ে বললেন, এক সাতচন্নি মহিলাকে সামলাতে পারছি না, আবার নিয়ে আসবো আর এক শাকচন্নি? এটা ভাবাই তো আমার নিকট বিলাসিতা। লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন। হঠাৎ ব্যথা স্থানে জোরে হাতের চাপড় পড়তে না পড়তেই না চাইতেও আর্তনাদ বেরিয়ে আসলো হিলাল সাহেবের মুখ দিয়ে। লিপি বেগম ঠোঁট টেনে হাসলেন। আবারও একই জায়গায় চাপড় মেরে স্থির দৃষ্টি স্বামীর পানে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, তা নায়ক সেজে বের হয়ে গেলেন আর দেখি ফিরে আসলেন চোর সেজে, ব্যাপারটা কি? হেলাল সাহেব খ্যাক করে উঠলেন। স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, কোন সাহসে তুমি আমাকে চোর বললে লিপি? লিপি বেগম সে কথার উত্তর দিলেন না। বুঝলেন এই বিষয়ে কথা বলতে গেলে পানি বেশি গড়াবে, তাই বুদ্ধিমানের মতো আলগোছে কথা কাটিয়ে দেওয়ায় তার কাছে ভালো মনে হলো। তখনও স্বামীকে জ্বালানোর চিন্তা রইল মাথায় অটল, তাই ব্যগ্রতা নিয়ে বলে উঠলেন, সতীন নিয়ে আসতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মা দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম, আর এখন দেখি আপনাকে মানুষ উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়েছে। হিলাল সাহেব নিজের শরীরে ভাব দিতে দিতে নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লেন। তিক্ততায় পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, মানুষ আমাকে উত্তম মাধ্যম দেবে কেন? আমি মানুষের কোন বাড়াভাতে ছাই দিয়েছি? আমি সেটা বলতে চাইছি না। তাহলে তুমি এক্স্যাক্ট কি বলতে চাইছো লিপি?
আমি মনে করেছি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক ঘা খেয়ে এসেছেন মহিলা মানুষকে উত্ত্যক্ত করার দায়ে। কথা শেষ করেই ঠোঁট চেপে হেসে উঠলেন লিপি বেগম। হেলাল সাহেব তরাক করে পাশ ফিরে তাকালেন স্ত্রীর দিকে। আওয়াজে শক্ততা এনে বললেন, অনেক বেশি মিস করছো মনে হচ্ছে তোমার সতীনকে। লিপি বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন, জি। হেলাল সাহেব মন ভুলানো হাসলেন। মাথার নিচে এক হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করলেন। গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে যাও তোমার সতীনের কাছে। তোমার সতীনকে শেওড়া গাছে রেখে এসেছি, আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে, একটু অপেক্ষা করতে। কিছুক্ষণের মধ্যে সে তার কাছে পৌঁছে যাবে। এখন যাও তোমার সতীনের কাছে। শেওড়া গাছের মগডালে বসে তোমাকে মিস করছে তোমার সতীন। লিপি বেগম ক্ষুব্ধ চোখে স্বামীর দিকে চাইলেন। রুড় গলায় আওয়াজে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে পেতনি বললেন? হেলাল সাহেব অস্বীকার করে বললেন, ঠোঁট উল্টে না বোঝার মতো করে বললেন, পেতনি বলিনি, শুধু শেওড়া গাছের শাকচুন্নি বলেছি। তুমি নিজেই নিজেকে পেতনি বলছো, আমার দোষ কি এতে? তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি। আমি আর কি বলবো? লিপি বেগম রাগে হিতাহিত শূন্য হয়ে ছোট ছোট চোখ করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন স্বামীর উদ্দেশ্যে, আমি শেওড়া গাছের পেতনি? তার বলতে? হিলাল সাহেব কথা শেষ করে আরামে চোখ বন্ধ করে নিলেন। আর একটা কথার বলার ইচ্ছে পোষণ করলেন লিপি বেগম। এবার একটু শান্তি লাগছে তার। তাকে জ্বালাতে আসছে লিপি। এবার লিপি বুঝবে কত ধানে কত চাল।